প্রতিটা সকাল তার নিজের মতো করে আলাদা। যেরকম আজকের দিনটা, প্রকৃতির বুকে আমাদের এই ছুটে চলা যেন আগামী দিনের জন্য আরও একটা অধ্যায়ের রচনা। নরম রোদ্দুরের আলো পড়ে চারিদিক কি ভীষণ সোনালি হয়ে উঠেছে। গতকাল রাত্রে আমরা এসে পৌঁছেছিলাম জয়রামবাটিতে। আজকে আমাদের গন্তব্য মন্দির নগরী বিষ্ণুপুর। অনেক দিন ধরেই লাল মাটির একটা টান অনুভব করছিলাম। জয়রামবাটি থেকে রামডিহা, চাতরা, জয়পুরের জঙ্গল হয়ে আমরা পৌঁছাবো বিষ্ণুপুর। বিস্তীর্ণ ধানক্ষেত আর একটার পর একটা গ্রামকে ফেলে রেখে আমরা এগিয়ে চললাম। রাস্তার দুধারের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে শুধু এটুকুই মনে হচ্ছিল, একটা দিনের জন্য যদি এদের আতিথ্য গ্রহণের সুযোগ পেতাম তবে নিজেকে ধন্য মনে হতো। মাঝে মাঝেই এক একটা নাম না জানা বন্য ফুলের ঝাঁক আমাদের থামিয়ে দিচ্ছিল কিছুক্ষণের জন্য। যাত্রাপথে কত যে মন্দির আমাদের চোখে পড়েছে তার ইয়ত্তা নেই। এই যে মন্দিরটা, এটা একটা বিষ্ণু মন্দির। এখানে একটা সময় পুজো আর্চা হতো, এখন সম্পূর্ণই পরিত্যক্ত। একটু এগিয়ে যেতেই চোখে পড়ল এই মন্দিরটি। জানতে পারলাম এটা অষ্টভৈরবী মন্দির। মন্দিরের পাশেই কালী পুজোর আয়োজন চলছিল, কারণ আজ যে কালী পুজো। আমার কাছে প্রকৃতি ঈশ্বর, সাক্ষাৎ ভগবানের মতো। সে যখন সামনে প্রকট হয় তখন তার সামনে মাথা নিচু না করে আমি পারি না। তাই তো সব ফেলে মাঝে মাঝেই বেরিয়ে পড়তে হয় ঈশ্বর দর্শনে। চারিপাশের গর্ভবতী ধান ক্ষেতগুলো যেন গাঢ় সবুজ রং ছেড়ে আস্তে আস্তে সোনালি হয়ে উঠছে। হাওয়ায় দুলে দুলে পথ চলতি সবাইকেই স্বাগত জানাচ্ছে এভাবে। একটু দাঁড়িয়ে নিয়ে আবার এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। চারিদিকের নিস্তব্ধতা ভেঙে শুধুই হাওয়ার সনসন শব্দ শোনা যাচ্ছে। কদাচিৎ এক একজন গ্রামবাসী আর দু একটা সাইকেল বাদে প্রায় কিছুই চোখে পড়ছে না। খুব মাঝে মধ্যে এক একটা বাইক চোখে পড়ছে। বিস্তীর্ণ ধান ক্ষেতের মধ্য দিয়ে এরকম একটা রাস্তা ধরে ছুটে চলাটা আমার কাছে বড় কোনো স্বপ্নের চেয়ে কম কিছু নয়। গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে হঠাৎ চোখে পড়ল এই মন্দিরটি। কাছে গিয়ে জানতে পারলাম এটা রঘুনাথ জিউর মন্দির। বিশাল পাঁচিল ঘেরা একটা মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। সেখানে কোনো পুরোহিত বা অন্য কাউকে চোখে পড়ল না। ছবির মতন সুন্দর এই গ্রামটির নাম গোগরা। ইচ্ছা সত্ত্বেও এখানে এখন দাঁড়াবার কোনো উপায় নেই, কারণ বেশি বেলা হয়ে গেলে বিষ্ণুপুরের লাল মাটি তেতে ওঠে। তখন ওখানে ঘুরে বেড়ানোটা কিছুটা কষ্টসাধ্য। তাই চলন্ত গাড়ি থেকেই এই গ্রাম্যতার স্বাদ নিতে নিতে এগিয়ে চললাম। চাতরা মোড় থেকে বাদিকে বেশ কিছুটা এগিয়ে যেতেই আমাদের স্বাগত জানালো জয়পুরের ঘন জঙ্গল। গাড়ি করে যত ভেতরে ঢুকছি ততই যেন পরিবেশ মনোরম হয়ে উঠছে।
চারিদিকে উঁচু উঁচু শালসেগুনের গাছগুলো প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। বসন্তের শুরুতে এইসব গাছের পাতাগুলো হলুদ আর সোনালি রং মেখে আরো বেশি মায়াবী হয়ে ওঠে। কোনোদিন সম্ভব হলে একবার শীতের শেষে এখানে অবশ্যই আসবার চেষ্টা করব। 8 থেকে 10 কিলোমিটার রাস্তা চলে গেছে এভাবেই। মাঝে মাঝে সাইনবোর্ডে জংলি পশু চলাচলের জায়গাগুলো চিহ্নিত করা রয়েছে, যদিও সেসব কিছুই আমাদের চোখে পড়ছে না। জানি না, হয়তো যেতে যেতে কিছু চোখে পড়েও যেতে পারে। জয়পুর জঙ্গল ঢোকবার মুখেই বাঁ হাতে পড়বে বনলতা রিসর্ট, যেটা আমরা পেছনে ফেলে রেখে এসেছি। এখানে যখনই আসি এই বনলতায় আমরা লাঞ্চ করতে ভুলি না। এখন যেহেতু সকাল 9টা, তাই ফেরার সময় এখানে লাঞ্চ করে তবেই ফিরব। এখানে যারা খাবার পরিবেশন করেন তারা সকলেই মহিলা। তাদের আতিথেয়তা দেখে মুগ্ধ হতে হয়। জয়পুর জঙ্গলটা পার হতে হতে বারবার মনে হচ্ছে ডুয়ার্সের যে কোনো জঙ্গলের চেয়ে এর সৌন্দর্য কোনো অংশে কম কিছু নয়। ভবিষ্যতে কোনো একটা দিন সময় সুযোগ হলে এখানের কোনো রিসর্টে রাতে থেকে প্রকৃতির সাথে একাত্ম হবার ইচ্ছা রইল। জঙ্গলের মাঝামাঝি এসে দেখতে পেলাম ছোট্ট একটা ওয়াটার ড্যাম। ঠিক যেরকম পাহাড়ি ঝর্ণার গর্জন, সেই রকম আওয়াজ করে জল নেমে যাচ্ছে। জঙ্গলের নিস্তব্ধতার ভেতরে এরকম একটা জলের গর্জন পুরো পরিবেশটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল কোনো পাহাড়ি ঝর্ণার পাশেই দাঁড়িয়ে রয়েছি। এগিয়ে চললাম। আশা করেছিলাম একটা হরিণ অন্তত চোখে পড়বে। জঙ্গলের রাস্তা ফুরিয়ে আসছে দেখে সে আশা ছাড়তেই হচ্ছে। চলন্ত গাড়ি থেকে সামনেই দেখতে পেলাম একটা তোরণ। মন্দির নগরী বিষ্ণুপুরের স্বাগত গেট। মন্দিরের স্টাইলেই টেরাকোটার কাজ করা সম্পূর্ণ গেটটায়।
একটু এগিয়ে যেতেই চোখে পড়ল জরাজীর্ণ এই মন্দিরটা। কোন দেবতার মন্দির বোঝবার উপায় নেই, কিন্তু তার গায়ে পোড়ামাটির কাজগুলো দেখে বোঝাই যাচ্ছে যে এককালে কত যত্নের সাথে এটা তৈরি করা হয়েছিল। আমরা পৌঁছে গেছি রাসমঞ্চ। বলা যায় এটাই বিষ্ণুপুরের মূল আকর্ষণের একটা। দেশ বিদেশ থেকে কত না পর্যটক প্রতি বছর এখানে এসে ঘুরে যায়। 1600 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর হাম্বির তত্ত্বাবধানে এটি তৈরি হয়। আজকের আধুনিক প্রযুক্তি ছাড়াও যে এই রকম একটা স্থাপত্য সেকালের মানুষেরা নির্মাণ করতে পারত, ভাবতেও অবাক লাগছে। অসাধারণ জ্যামিতি আর স্থাপত্য কিভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। সংলগ্ন বাগানটিও দেখবার মতো। এটা হলো শ্যামরাই মন্দির। সব মন্দিরের মধ্যে এই মন্দিরটা আর জোরবাংলা, এই দুটি মন্দিরের টেরাকোটাগুলো এখনো সবচেয়ে বেশি অক্ষত রয়েছে। নামটা পড়েই মনটা কেমন ভার হয়ে গেল। অপরাধীদের শাস্তির জন্য রাজরাজারা যে সমস্ত পদ্ধতি চালু করেছিল তা সত্যি দৃষ্টান্তমূলক। মল্লরাজারা তাদের সময়কার অপরাধীদের এখানেই বন্দি করে রাখত, তাই এই ঘরকে গুমঘর বলে ডাকা হয়। এই মন্দির জোড়া আমার ভীষণ ভালো লেগেছে, যদিও আমি বুঝতে পারছি না এখানে কোন দেবতার পুজো হতো। প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পাশাপাশি এই মন্দির জোড়া আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। হাজার বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি হলো মৃন্ময়ী মায়ের মন্দির। এখানে আজও নিত্য পূজা হয়। দুর্গা পূজার সময় এখানে জাঁকজমক দেখবার মতো। মৃন্ময়ী মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রাধেশ্যাম মন্দির। এটি মন্দিরের পিছনের দিকটা। সামনে থেকে সূর্যের আলোর কারণে
ছবিটা কালো আসছে, তাই এদিকটায় চলে এলাম। মল্লরাজ চৈতন্য সিংহ 1758 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটির গায়ের টেরাকোটাগুলোও এখনো অক্ষত রয়েছে। সারাটা দিন দাঁড়িয়ে খুঁটিয়ে দেখলেও এই কাজ দেখে শেষ করা সম্ভব নয়। চলে এলাম জোড়বাংলা। এটাও মন্দিরের পেছনের দিকটা। এই মন্দিরটার আর একটা নাম হলো কেষ্টরায় মন্দির। এককালে এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হতেন। 1655 খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ দ্বারা এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই হলো গড় দরজা, যেন একটা রাজ্যের প্রবেশপথ। অনেকটা জায়গা জুড়ে এটা তৈরি। ভেতরে ঢুকতেই গাটা যেন ঠান্ডা হয়ে গেল। উপরে তাকালে অবাক হতে হয়, তখনকার দিনে কোন প্রযুক্তিতে এই বিশাল ইমারত তৈরি করা হয়েছিল তা ধারণাতেই আসে না। এই মন্দিরটির নাম লালজি মন্দির। গড় দরজার ঠিক সামনেই এটি অবস্থিত। বিশাল এলাকা জুড়ে এর চত্বর। একটা লম্বা রাস্তার দুপাশে সুন্দর বাগানে ঘেরা। অনেকটা এগিয়ে যখন মন্দিরের সামনেটায় এগিয়ে এলাম, বাক রুদ্ধ হয়ে গেলাম এর সৌন্দর্য দেখে। বিক্ষিপ্ত মেঘে ঘেরা নীল আকাশের নিচে এই মন্দিরটা যেন স্বর্গেরই কোনো স্থাপত্য। থেকে এক ধাঁচের মনে হলেও এদের কাজগুলো সম্পূর্ণ আলাদা। এই মন্দিরের সামনের বাগানটাও দেখবার মতো। মল্লরাজ গোপাল সিংহ 1726 খ্রিস্টাব্দে এই মন্দির জোড়া নির্মাণ করেন। মন্দির থেকে বেরিয়ে চললাম একটা মোরামের রাস্তা ধরে। এখানে প্রতি সপ্তাহে রবিবার করে পোড়ামাটির হাট বসে। পুরো এরিয়া জুড়ে বিক্রি হয় বিষ্ণুপুরের বিখ্যাত মাটির পুতুল আর গয়না। বিষ্ণুপুরে যতগুলো মন্দির আছে সব হয়তো আজ আমাদের দেখা হবে না, কারণ সন্ধ্যার আগেই আমাদের পৌঁছতে হবে জয়রামবাটি। তবুও যে কটা মন্দির দেখে নেওয়া যায়, দেখা যাক। এটা হলো নন্দলাল মন্দির। এখানে কোনো সিকিউরিটি গার্ড দেখলাম না। মন্দির চত্বর সুন্দরভাবে সাজানো। সামনে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে থাকলাম মন্দিরের কাজগুলো। সত্যি কি অবিশ্বাস্য। এবারে এলাম কালাচাঁদ মন্দিরে। একটা মোরামের রাস্তা দিয়ে কিছুটা ভিতরে ঢুকে দেখা মিলল এই মন্দিরটির। আমরা বাঁ পাশে একটা মন্দির ফেলে চললাম। ফেরবার সময় এটাই ঢুকবো। অসাধারণ এসব কাজ।
যেন মনে হয় সব কাজগুলোর আলাদা আলাদা করে ছবি তুলে নিজের কাছে সংগ্রহ করে রেখে দিই। এই হলো রাধা মাধব মন্দির। কালাচাঁদ মন্দিরে ঢোকবার আগেই এটাই বাঁ পাশে পড়ে। কয়েকজন টুরিস্ট ছিল বলে আমরা আগে কালাচাঁদ মন্দিরটা ঘুরে এলাম। একটা কাঠের ছোট্ট ব্রিজ পার করে চলে এলাম মন্দিরের সামনে। মন্দিরের একপাশে ভোগের ঘর ও তুলসী মঞ্চ, সামনের দিকে নাট মন্দির। 1737 সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়। অসাধারণ সব কাজ বুকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটি আজও। এই সব মন্দিরগুলো থেকে বোঝা যায় আজ থেকে 500-700 বছর আগে বাংলার শিল্পীরা কি সব অসাধারণ কাজের নমুনা রেখে গেছে। এটা হলো ছিন্নমস্তা মায়ের মন্দির। যেহেতু আজ রাতেই কালী পুজো, তাই এখন পুজোর তোড়জোড় মারাত্মক। বিষ্ণুপুরে এসে দলমাদল কামান দেখেনি এরকম মানুষ বিরল। এই দলমাদল কামান নিয়ে অনেক কিংবদন্তি আছে। প্রায় 4 মিটার লম্বা সম্পূর্ণ লোহার এই কামানটার এক জায়গায় একটা লিপি খোদাই করা আছে। বেশ কিছু মন্দির আমাদের তবুও বাকি রয়ে গেল। ফেরবার তারায় এখানেই আমাদের বিষ্ণুপুর ভ্রমণ তাই শেষ করলাম। সারাটা দিন খুব ভালো কাটলো। এখন ফিরে যাওয়ার পালা। ফিরেই আবার নতুন করে আরেকটা জায়গার স্বপ্ন দেখা। থেমে থাকাটা আমাদের কাছে একটা অসুখের মতো, তাই ছুটতেই থাকি। নিজের আয়ত্তে যেটুকু তাকে ছুঁয়ে দিতে থাকি। স্মৃতিচারণের জন্য আজকে সারাটা দিন ক্যামেরা বন্দি করা থাকলো। যা ঘুরে ফিরে আসবে বারবার। আমরাও আসবো আরেকদিন আরেকটা নতুন কোনো জায়গায়।